সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা। এর পরবর্তী সময়ে দেশের সকল রাজনৈতিক দলসহ দেশের আপামর জনসাধারণের মনে জায়গা করে নিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। আজ নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বিগত ১৬ বছর দেশের মানুষকে প্রজা বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ ভুলে গিয়েছিল তারা এই দেশের নাগরিক। তিনি বলেন, ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে, নতুন বাংলাদেশ দিয়েছে, প্রজা থেকে নাগরিক বানিয়েছে। দেশকে গড়ে তোলার যে সুযোগ দেওয়া হচ্ছে, তরুণদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রজা থেকে নাগরিক। কতটা নাগরিক হয়ে উঠতে পারলাম বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন এম এ জলিল, সাবেক বিশেষ সহকারী বিএনপি চেয়ারপারসন, এবং আমার বাঁয়ে আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। দুজনকেই অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা আমাদেরকে আজকে চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আমি আপনাদের সাথে আছি জয়নুল আবেদিন। বলছিলাম প্রজা থেকে নাগরিক হয়ে ওঠা, এই প্রজা থেকে নাগরিক আমরা কতটুকু হয়ে উঠতে পেরেছি। আমি একটু প্রথমে যেতে চাই এম এ জলিলের কাছে। জনাব এম এ জলিল, আজকে জুলাই আন্দোলন নিয়ে এই শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের কোনো অধিকার ছিল না, প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাই আমাদের মুক্তি এনে দিয়েছে। এই ছাত্ররা জুলাই আমাদের মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে। দেশকে গড়ে তোলার জন্য আমাদের হাতে অল্প সময়ের জন্য দায়িত্ব এসেছে। আশা করছি পরবর্তীতে যারা আসবে সমাজকে ঢেলে সাজানোর জনগণের যেই স্বপ্ন, সেটা বাস্তবায়ন করবে। শিক্ষা বঞ্চিত জনগণকে সুশিক্ষার আলোতে আলোকিত করবে। তিনি বলেছেন, প্রজা ছিলাম, প্রজা থেকে নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছে যে ছাত্র জনতা। যদি বলি, এই নতুন বাংলাদেশে কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদের, এবং স্বাগত জানাচ্ছি সহ আলোচক জনাব রনিকে। এ কথা তো সত্য যে বিগত ১৬ বছর আমরা একটা ফ্যাসিস্ট শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম, এবং শেখ হাসিনা আমার মনে হয় যে বোধহয় স্বৈর শাসকের যে রূপ ধারণ করেছিল, এই রূপ এরকম নিষ্ঠুর স্বৈর শাসক পৃথিবীর ইতিহাসে খুব কমেই খুঁজে পাওয়া যাবে ইতিহাস ঘাটলে। তো সেই দিক থেকে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই শাসনটার অবসান ঘটে। যদিও এই আন্দোলনটি বিগত ১৬ বছর এদেশের মানুষ জীবন দিয়ে এবং সমস্ত শক্তি দিয়ে এই আন্দোলনটি চালিয়ে গেছে, অনেক আত্মাহুতি দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সীমাহীন নিপীড়ন জুলুমের শিকার হয়েছে। এই ধারাবাহিকতা চলতে চলতে একটা জুলাই অগাস্টে এসে এটার সব ইয়েগুলো একটা মোহনায় মিলিত হয়ে একটা বিস্ফোরণ ঘটে যায়, যেটাকে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান বলছি। অতীতেও ঠিক ইতিহাসগুলো এইভাবেই রচিত হয়েছে। ৭১-এর ইতিহাস যদি বলেন, ৫২ থেকে শুরু, ধারাবাহিকভাবে ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে এগুতে এগুতে একটা সময় গিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ৯০-এর গণ অভ্যুত্থানও যদি দেখেন, এরশাদ সামরিক শাসন জারি করার পরে আপনার ৮২ থেকে, তখন আমি ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতাদের একজন, আমরা প্রথম ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করলাম। মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্ররা প্রথম রুখে দাঁড়ালো।
এরপরে অনেক আত্মাহুতি, ধারাবাহিকভাবে অনেক আত্মাহুতি। 90-এর 6ই ডিসেম্বর এসে আন্দোলনটা পরিণতি লাভ করে। ঠিক তেমনিভাবে এই হাসিনা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আপনার অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল সবাই যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবং এই রুখে দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতার পরে জুলাই এবং 5ই আগস্ট এসে এটা চূড়ান্ত পরিণতি লাভ করে। এবং সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা যেটা বলেছে এ কথার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই যে আমরা বাংলাদেশে মানে প্রজা শুধু না, মানে বাংলাদেশের মানুষ দুঃশাসনের এক নিষ্ঠুর জাতাকলে পিষ্ট ছিল। সেক্ষেত্রে যদি বলি এম এ জলিল, সেক্ষেত্রে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্নের কথা আমরা বলছি, যে নতুন বাংলাদেশের জন্য আন্দোলন করা, আমরা আগে যা দেখেছি চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণের মতো ঘটনা, এইসব ঘটনার পর নতুন বাংলাদেশে এসে আমরা কি সেই নতুন বাংলাদেশের স্বপ্নের পথে হাঁটছি বা সে পথে হাঁটছে সব রাজনৈতিক দলগুলো? কি মনে হয় আপনার? নতুন বাংলাদেশের স্বপ্নটা এক একজনের কাছে এক একভাবে ব্যাখ্যা দেবে। আমি যেভাবে দেখি সেটা হলো যে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না বলেই এই হাসিনার মতো একটা ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছিল। তো নতুন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা, এটা নতুন বাংলাদেশের একটা স্বপ্ন হতে পারে। আপনি যেটা বললেন যে মানুষ মুক্তভাবে তার মতামত প্রকাশ করবে, রাষ্ট্রের সকল কাজে মানে আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে এবং অর্থনৈতিক উন্নয়ন, কাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেই পথে হাঁটছে কিনা আমি উত্তরটা পেলাম না। আমি উত্তরটা যদি একটু রেজাউল করিম রনির কাছে যেতে চাই। রেজাউল করিম রনি, 5 আগস্টে যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর আমরা যে পরিবেশ পরিস্থিতি দেখছি, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড, যদি বলি সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড, যে আমরা যে স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে কতটুকু হাঁটছি আমরা? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, নতুন বাংলাদেশ কথাটা আমরা অনেকদিন যাবতই শুনে আসছি, কিন্তু নতুন বাংলাদেশ আপনি করবেন কি দিয়ে? নতুন বাংলাদেশ করার জন্য আপনার নতুন চিন্তা, নতুন দর্শন, নতুন আইডিয়াস এগুলো লাগবে। তো অভ্যুত্থানের মধ্যে দিয়ে কি এগুলো রাতারাতি পাওয়া যায়? আকাশ থেকে পড়ে না। অভ্যুত্থানের ঘটনাটা কি ঘটে? অভ্যুত্থানের মধ্যে দিয়ে ভেরি সিম্পল ঘটনা ঘটে হলো ফ্যাসিস্ট শাসকের পতন হয়, নট ফ্যাসিস্ট শাসন কাঠামোর। এবং যে ক্ষমতা নেয়, যে ক্ষমতায় বসে, সে অভ্যুত্থান করে বসুক বা বিপ্লব করে বসুক, সে কিন্তু বিপ্লব করার পরে সেই শাসককে সরিয়ে সেই শাসন কাঠামোর দায়িত্ব নেয়। ধরেন এইটা অভ্যুত্থান, অনেকে বিপ্লব বলে বিভ্রান্ত করার চেষ্টা করে, এটা অভ্যুত্থান হয়েছে দেখে ইজ্জত কমে গেছে, ব্যাপারটা এরকম। অভ্যুত্থান বিশাল ব্যাপার, এটা বিপ্লবী হইতে হবে, নট নেসেসারি। ফলে এখন এই যে একটা প্রায় বিপ্লব স্কেলের একটা অভ্যুত্থান আপনি করলেন, অভ্যুত্থান করার পরে আপনি এটা এই জন্য বলি আমরা এখন যে পিরিয়ডটাতে আছি, একটা দুইটা দিক থেকে এটা ব্যাখ্যা করা যায়। একটা হলো আমরা একটা ট্রান্সফরমেটিভ টাইমের মধ্যে আছি বা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, একটা পরিবর্তনশীল অবস্থার মধ্যে আছি, কোনো কিছুই ফিক্সডভাবে বলা যাবে না। আরেকটা হলো আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি বা ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা চলে গেছে, কিন্তু সমস্ত আওয়ামী কাঠামো রয়ে গেছে। এই সংবিধান, এই জুডিশিয়ারি, এই ব্যুরোক্রেসি, এই পুলিশ প্রশাসন, তার মানে আওয়ামী পরিবেশের ভিতরে, আওয়ামী পরিবেশের মধ্যে একটা আওয়ামী বিরোধী ক্ষমতা বা রাষ্ট্র বা রাজনীতি করতে হচ্ছে আমাদের। কিন্তু 11 মাসের সফলতা কি? তাহলে 11 মাসের সফলতা আশা করার তো দরকার নেই আপনার। এই ব্যাখ্যাটা তো এই জন্যই তো দিচ্ছি। সফলতা আশা করেন কেন? আপনি কি করছেন? আপনি জাস্ট ক্ষমতা যে দায়িত্ব ছিল, প্রধান হেডটা সরাইছেন, পুরা বডিটা রয়ে গেছে তো, এবং বডিটা রটেন। এই বডিটা 16 বছর ধরে পুরা সমস্ত কিছুকে নষ্ট করে ফেলছে। সেই রটেন বডির উপরে আপনি নিউ হেড বসাইছেন, তাতে রেজাল্ট যা হয়েছে কি আওয়াজ তৈরি হয়েছে। তো এইটা ওভারনাইট হয় না। তাহলে কি লাগবে আপনার? তার মানে অভ্যুত্থানকে যারা
চূড়ান্ত ম্যান্ডেট কায়েম হয়ে গেছে বইলা প্রচার করার চেষ্টা করে জনগণকে বিভ্রান্ত করছে, তারা ক্রিমিনাল, তারা মিথ্যাবাদী। আমাদের অভ্যুত্থানের আলোকে একটা রাজনীতি লাগবে, সেই রাজনীতিটা করতে পলিটিশিয়ানরা সফল হচ্ছে কিনা আপনি প্রশ্ন করেছেন। নো, পলিটিশিয়ানরা সফল হয় না এবং হচ্ছে না এখনো পর্যন্ত, এবং রাতারাতি সফল হবে এটা আশাও করা যায় না। কারণ হলো পলিটিশিয়ানরাও তো, আগে রাজনীতি হইতো কি, আগে রাজনীতি ছিল আওয়ামীময়, সবাই আওয়ামী লীগের রিয়েকশনের রাজনীতি করতো। ধরেন বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তাই না, জনগণের ভোট ছাড়া তার ক্ষমতায় আসার আর কোনো অপশন নেই, তাকে ফাইট করতে হচ্ছে একটা ব্রুটাল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। এটা কিভাবে সম্ভব? এখন বর্তমানে কি হচ্ছে, দলগুলো কি করছে? এখন আপনার রাজনীতির প্যারাডাইম শিফট অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটছে, আপনার আওয়ামী মডেলের আলোকেই রাজনীতি নির্ধারিত হয়েছে। তাহলে এখন মডেলটা কি হবে? এখন মডেলটা হবে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আপনি যাবেন, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র আপনার নির্মাণ করতে হবে, এটাই আকাঙ্ক্ষা মানুষের। তখন নাগরিক ভিত্তিক রাষ্ট্র নির্মাণ করার এজেন্সি কারা হবে? পলিটিক্যাল পার্টিগুলো। তাহলে পলিটিক্যাল পার্টিগুলো তো কম বেশি আওয়ামী আসরপ্রাপ্ত, এটা তো আমরা বহু আলোচনা করছি, বহু জায়গায় এই কথাটা বলছি। ফলে যেহেতু কম বেশি তারা আওয়ামী আসরপ্রাপ্ত, তাহলে প্রথম কাজ হইলো এই রাজনৈতিক দলগুলো আওয়ামী আসরপ্রাপ্ত। এইভাবে আওয়ামী লীগ তো শুধুমাত্র রাজনৈতিক সংগঠন না, ইনফ্যাক্ট এটা কোনো রাজনৈতিক সংগঠন, এটা লুটপাটের সিন্ডিকেট। এখন আপনি যদি মনে করেন অযোগ্য লোক আপনার মামাতো ভাই, তার দায়িত্ব দেওয়া যাবে, আপনি যদি মনে করেন ঘুষ দিয়ে উন্নতি করা কোনো সমস্যা নেই, আপনি আওয়ামী লীগের, আপনি যে দলই করেন আপনি আওয়ামী লীগের। ফলে আওয়ামী লীগের এই যে নফসানিয়াত যেটাকে বলি আমি, এই যে একটা মনন, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা বৈশিষ্ট্য। ফলে এই বৈশিষ্ট্য আমি শেষ করে দেই এক সেকেন্ডে, এই বৈশিষ্ট্য যারাই চর্চা করবে সে তো আওয়ামী রাজনীতি করবে, যেই নামেই করেন। ফলে এখন আমাদের প্রথম দায়িত্ব হলো, আপনি যদি একটা ডেমোক্রেটিক নাগরিক ভিত্তিক বাংলাদেশ চান, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের স্বভাব চরিত্র আচার আচরণ নফসানিয়াত বাইরে গিয়ে যেটা আমরা রাজনীতি শুরু করি 11 মাসে পারিনি চেঞ্জ করতে। যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি ঘটনা হয়তো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেন নেতা সাখাওয়াত হোসেন, আরেকজন শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা, ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাহসান হাবিব, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের কক্ষে গিয়ে তাকে বলেছেন, আমরা আপনাকে বসিয়েছি, আমাদের কথা মতো আপনাকে চলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আসলে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আসলে ছাত্র জনতা দায়িত্ব পেয়েছে কিনা, এই যে আমি কেন থামাই দিলাম দ্রুত, একটু আগে যে জিনিসটা বললাম, দেখেন আপনার সাথে কি মিলে গেল। এই জিনিস কি ছাত্রলীগ করে নাই? এই জিনিস কি ক্যাম্পাসে ঢুইকা ছাত্রলীগ শিক্ষকদের আপনার অকথ্য ভাষায় অপমান করে নাই? তাহলে আমরা কেন এই শিক্ষা পেলাম কেন? তার মানে এই জন্যই তো বলছি, এখন আওয়ামী লীগের রাজনীতি করার প্রতিযোগিতা যদি শিবির শুরু করে দেয়, ছাত্রলীগ হওয়ার প্রতিযোগিতা যদি শিবির শুরু করে দেয়, তাহলে আপনি এটাকে আওয়ামী লীগ বলবেন না? এটা যেই নামেই করুক, এটা যদি ছাত্র দল শুরু করে দেয়, আপনি এটা আওয়ামী লীগ বলবেন না? বলবেন তো, বলতে হবে তো আপনাকে। সেক্ষেত্রে আরেকটা উদাহরণ দেই, যেটা হচ্ছে যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে নারী সহ ওসিকে আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি ও তার সঙ্গীদের বিরুদ্ধে। তার পরবর্তীতে 2 লাখ টাকা দিয়ে আপোষ রফা করেছেন। তাহলে তো ঘুরে ফিরে দখল চাঁদাবাজি যেটা বলছি, তাহলে সমস্ত দলগুলো মিলে যদি করে, তাহলে এটা তো আওয়ামী মডেলের মধ্যে আপনি আটকে গেলেন না, আপনি আটকে থাকলেন। উত্তরণের চেষ্টা করছে কারা? উত্তরণের চেষ্টা করার জন্য প্রথমে যেটা দরকার ছিল সেটা হলো আইনের শাসন ফিরিয়ে আনা। আপনি ধরেন এই যে এই আইনের শাসন, তাহলে এগুলোর জন্য কি আপনি সরকারকে দায় দিবেন? ডেফিনেটলি সরকারের দায়, কিন্তু এই সরকারটা আবার সম্মিলিত সরকার, যেহেতু সমস্ত রাজনৈতিক শক্তিগুলো তারা এই সরকার পার্টিকুলারলি তো দায়িত্বে আছে, ক্ষমতায় নেই, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনাদের কাছ থেকে শুনি সবসময় আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করলে এই ধরনের ঘটনাগুলো কমে আসবে। কিন্তু লালমনিরহাটের পাটগ্রামের কথা মনে আছে কিনা আমি জানি না, সেখানে ম্যাজিস্ট্রেট 2 জন ছাত্র দলের বা যুব দলের কর্মীকে সাজা দিয়ে অ্যারেস্ট করেছিল, কিন্তু সেই তারা হামলা হয়েছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটা কেন এখন এই যে বললাম, আপনি দোষ দিবেন কিসে? না, পুলিশকে এখন তো এই প্রথম কাজটা কি ছিল, আপনার এই পুলিশ দিয়ে তো আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারবেন না। কারণ হইলো আপনার এই পুলিশ তো আপনার 15-16 বছরে যেভাবে নষ্ট হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরাজিত শক্তি, তার পার্ট এই পুলিশ। সেই পুলিশ দিয়ে যদি আপনি এখন এই পুলিশের আপনার ধরেন, কেউ তো কাউকে তো বইলা দিতে হয় নাই যে এখন বিএনপির লোকের নামে মামলা নেওয়া যাবে না। এই যে এত সাদাবাজি বিএনপির এবং এই যে এত বহিষ্কার করতেছে, তারপর তো থামানো যাচ্ছে না। কেন থামানো যাচ্ছে না? কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না। বিএনপির নেতা শুনলেই পুলিশ অ্যাকশন নেয়। কেন নিচ্ছে না? কারণ এই প্র্যাকটিসটা পুলিশ আগে আওয়ামী লীগের সাথে করছে। কারণ হইলো যদি দেখছে এটা আওয়ামী লীগের নেতা করে ওকে, তার পুলিশ তার ব্যাপারে নীরব, বরং তার সহযোগী আকারে হাজির হয়েছে। এখন পুলিশ যে এরকম বিএনপি জামাতের বা শিবির ছাত্রদলের সহযোগী আকারে হাজির হচ্ছে,
সেটা কি হচ্ছে, সেটা কেন হচ্ছে, কারণ এটা তো আর প্র্যাকটিসের অংশ। তাহলে আগে আপনার কি দরকার ছিল? পুলিশ সংস্কারের জন্য তো রাজনৈতিক ঐক্যমত দরকার ছিল না? কারণ এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে, এটা আওয়ামী লীগও দ্বিমত পোষণ করবে না। কারণ পুলিশ সংস্কার হলে তারাও নিরাপদ থাকবে, মানে তার উপর অতর্কিত হামলা হবে না, তাকে আইনের হাতে সুবার্দ হইতে হবে, হ্যাঁ সে তো জানে বেঁচে যাবে। তো পুলিশ সংস্কারের মতো একটা জিনিস যেখানে পলাতক আওয়ামী লীগ থেকে শুরু করে সর্বজনের একটা ঐক্য আছে, সেটা না করে আপনি এই পুলিশ দিয়ে এতদিন চালান কেন আসলে? তারপর আবার আইন শৃঙ্খলার কথা বলেন, পুলিশের কথা বলেন, বিএনপি চাঁদাবাজি করে এগুলি বলেন, হ্যাঁ ছাত্র শিবির এটা করে এগুলি বলেন। তার মানে কি আপনি কাঠামোগত পরিবর্তনের দিকে তো আপনি মনোযোগী হইলেন না। কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা বড় জিনিস কি দেখেন, সংস্কার নিয়ে আমরা একটা অনেক কথা বলি, সংস্কারকে এখন একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। মূল সংস্কারটা কি, আলাপটা অন্যদিক থেকে দিই। অভ্যুত্থানের পরে পৃথিবীতে এটা প্রত্যেক দেশে, বাংলাদেশে যে কন্ডিশন, যেরকম হতাশা, অনেক আশার থেকে হতাশা, এটা অলমোস্ট কমন সিমটম আর কি। অন্যান্য আপনি যদি রেভলিউশন বা অভ্যুত্থান স্টাডি করেন, কেন এই ঘটনাটা ঘটে? কারণ হলো অভ্যুত্থানের যে শক্তিগুলো তারা ইমিডিয়েট ক্ষমতা, রাষ্ট্র কাঠামো এগুলোর দিকে ব্যস্ত হয়ে যায়। জনগণ কি চায়, জনগণকে ইমিডিয়েট সার্ভ করা যে দরকার, একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভালনারেবল কে? গরিব মানুষগুলো। সবচেয়ে ভালনারেবল কে? সবচেয়ে ভালনারেবল হলো আপনার যে লোকগুলো ইস্টাবলিশমেন্টের বাইরের লোক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এরা সবচেয়ে ভালনারেবল। আপনার এখানে হাসিনা থাকুক বা ফেরাউন থাকুক বা আপনার মক্কার ইমাম থাকুক, তাতে একটা বড় লোকের কি আসে যায়? কোনো চেঞ্জ হবে না। চালের কেজি 50 টাকা হোক অথবা 5,000 টাকা কেজি হোক, যার হাজার হাজার কোটি টাকা আছে, বিশাল অবস্থা, তার তো কোনো সমস্যা নেই। ফলে আপনার যে লোকটা ভালনারেবল তাকে ইমিডিয়েট প্রোটেক্ট করা হলো প্রথম কাজ পলিটিক্যাল পার্টিগুলো। কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলো পরে করে কি, তারা সবাই বিপ্লবের চেতনার কথা বা অভ্যুত্থানের চেতনার কথা বলে বলে তারা এমন একটা জায়গায় নিয়ে যায়, তারা প্রথমেই নজর দেয় ক্ষমতাটা সে গ্র্যাপস করতে পারতেছে কিনা, এবং তারপরে যেটা হয়, যেই জনশক্তি বা যে জনসম্পৃক্ততার মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটলো, সেই অভ্যুত্থানের সাথে জনগণের এজেন্সি হিসেবে যারা হাজির হয় তাদের দূরত্ব আস্তে আস্তে বাড়তে। ধন্যবাদ। আমি এম এ জলিলের কাছে যেতে চাই। এম এ জলিল, নিশ্চয়ই যদি বলি রেজাল্ট করিম রনি একটা সুন্দর কথা বলেছেন যে আসলে সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষ বলেন, তাদের আসলে তাদের চিন্তা কি আসলে করছে কিনা জনগণ। যদি বলি রাজনৈতিক দলগুলো, যেহেতু বিএনপি এই গণঅভ্যুত্থানের একটি বিরাট স্টেক হোল্ডার ছিল, সেই ক্ষেত্রে গণঅভ্যুত্থানের পর বিএনপির কি কাজে জনগণ আসলে আশ্বস্ত হতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় গেলে এদেশের চাঁদাবাজ থাকবে না, দখলবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, খুনাখুনি থাকবে না। যেখানে বিএনপি যদি লড়াই করে প্রায় ৬০-৭০ জন তারা খুন হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন যে তৃণমূল নেতাকর্মীদেরকে সৎ পথে চলবার জন্য, দেশের দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, কাজ করবার জন্য, সেই কথাগুলো কোনো কাজে আসছে না। আপনারা কি মনে করেন আসলে বিএনপি কি ধরনের জনগণকে আশ্বস্ত করতে পেরেছে যে বিএনপি ক্ষমতায় গেলে দেশে শান্তিতে বসবাস করতে পারবে মানুষ? বিএনপির প্রতিষ্ঠাতা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার রাষ্ট্র ক্ষমতায় আসা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এই উত্তরটা পেয়ে যাবেন। বিএনপির প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন নাই, শাসনকাল। আমি আসছি তো বিএনপি সেই দল আপনাদের ৭৫-৭২ থেকে ৭৫ এই শাসনকালটা মনে আছে? অবশ্যই মনে আছে। আপনার সকল সংবাদপত্রের টুটি চেপে ধরা হয়েছিল, শুধু না পরে বন্ধই করে দেওয়া হয়েছিল 4টা সংবাদপত্র রেখে সরকারি নিয়ন্ত্রণে। যারা ৭২-৭৫ দেখে নেই তারা দেখেছে ২০০৮ থেকে ২০২৪ দেখেছে, সেটা জনগণ দেখেছে। একই। তো তখন একটা পুরো দেশের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, জাতি দিশেহারা অবস্থা। সেই অবস্থার মধ্যে জিয়াউর রহমান এসেছিল, হাল ধরেছেন এবং জনগণকে পথ দেখিয়েছেন এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশকে একটা জনপ্রিয় একজন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে নিউ ডাইমেনশন, মানে নতুন একটা দিগন্ত উনি বাংলাদেশের জন্য উন্মোচন করেছেন। ওনার সময় আপনার এই যে শিল্প বিপ্লব বলেন, এই যে আমাদের আজকে সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে প্রবাসী আয়, এই প্রবাসীদের প্রথম উনি ইয়ে করেছেন। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, সব ক্ষেত্রে উনি একজন
সফল রাষ্ট্র, সফল রাষ্ট্রপতি। সফল রাষ্ট্রনায়ক। তারপরেও যদি আপনি বিএনপির শাসনকালগুলা দেখেন, বিএনপি কিন্তু সেখানে প্রমাণ করেছে যে বিএনপির সময় অন্তত জিনিসপত্রের দাম লাগামহীন হয় না, হ্যাঁ, তারপরে আপনার কর্মসংস্থান তৈরি হয়, যেগুলোতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সুন্দর থাকে, মানুষ নিরাপদে। আপনি আপনি এই যে বিএনপির শেষ সময়েও যদি দেখেন 2008-এর আগে, 2001 থেকে 2006, হ্যাঁ, সমালোচনা থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, তারপরেও আইন শৃঙ্খলার ক্ষেত্রে ঈদের সময় মার্কেটগুলিতে আমাদের মা বোনেরা রাত 1টা-2টা পর্যন্ত রিক্সায় উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে, চলাফেরা করতে পারত। তো বিএনপি তার যখনই শাসন করার সুযোগ পেয়েছে, মানে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি কিন্তু এই পরিবেশটাকে নিশ্চিত করেছে। তো কাজেই এখানে অনেক সমালোচনাও আছে 2001 থেকে 2006, আপনি যে বলেছেন। কিন্তু এখন যে পরিস্থিতি আমরা দেখছি, বিএনপি আপনার দিনাজপুরে কেমন হচ্ছে জানি না। ক্ষমতার পট পরিবর্তনের পরে, ক্ষমতার পট পরিবর্তন তো হয়েছে, বিএনপিকে ক্ষমতা ছাড়তে হয়েছে, কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে পালিয়ে যেতে হয়নি, হ্যাঁ, পালিয়ে যেতে হয়নি, জনগণের মধ্যেই তারা থেকেছে। আবার ভুলভ্রান্তি সংশোধন করে নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে, যেটা রনি সাহেব বললেন যে বিএনপির ইতিহাসটা বলে যে নির্বাচন ছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তাও করে না, পথ নাই বিএনপির জন্য। মানে আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় আসে, সামনে একটা আলোর পথ দেখবে দেশের মানুষ, এটাই বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি সেটাই। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ। বিরতির পর চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে আলোচনা চলছিল প্রজা থেকে নাগরিক হওয়ায় ওঠা। এই প্রজা থেকে নাগরিক আমরা কতটুকু হতে পেরেছি 5 আগস্টের পরে আলোচনা চলছে। আলোচনা করবার জন্য উপস্থিত আছেন এম এ জলিল, সাবেক বিশেষ সহকারী বিএনপি চেয়ারপারসন, আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আপনি বিরতির পরে জবানের কাছে রেজাউল করিম রনি ভাইয়ের কাছে যেতে চাই। রেজাউল করিম রনি ভাই, আজকে একটা সানেমের একটা জরিপে উঠে এসেছে, বিএনপি 38.76% ভোট পাবে, আর পরের অবস্থানে থাকবে জামায়াত, তারা পাবে 21.45%, আর অন্যান্য ধর্মীয় দলগুলো 4.59%, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.84% ভোট। এছাড়া জাতীয় পার্টি পাবে 3.74% এবং অন্যান্য দল পাবে 0.57%। বিএনপির এই জরিপটাকে আপনি কীভাবে, মানে সানেমের এই জরিপটাকে কীভাবে দেখছেন? এই ধরনের কোনো জরিপ আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? কারণ জরিপগুলো বেশিরভাগ সময়ই আপনার যেই ধরনের পরিসংখ্যান, যেই ধরনের এলাকায়, যেমন ধরেন আপনি একটা বিএনপি অধ্যুষিত এলাকায় যদি জরিপ করেন, দেখা যাবে সেখানে বিএনপি খুব আগায় আছে। আবার ধরেন আপনি এটা খুব ভাগ করেও যদি করেন, হ্যাঁ, তো এই জরিপগুলো তো ম্যানিপুলেটিং হওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্র্যাকটিক্যালি এই তথ্য সঠিক না যে জামাতের ভোট 21% হয়েছে। জি, এটা সিম্পলি ইম্পসিবল। জামাতের লোক বিশ্বাস করবে না। তো ফলে আমি কেন এটা অবিশ্বাস করবো? পুরো জরিপটা এই একটা জামাতের এটা দিয়ে পরে এর ক্রেডিবিলিটি হারায়। কারণ এরা তো 8 থেকে 10%। জামাতের ভোট আইডিয়ালি 5 থেকে 6%, সেটা বেড়ে 8 থেকে 9% হবে, 10% হতে পারে, 11%, 12%, 15%, 21% না। এটা কাণ্ডজ্ঞান দিয়ে বোঝা যায়। এর জন্য বিশাল ম্যাথমেটিশিয়ান হওয়ার দরকার নেই। 5 আগস্টের পট পরিবর্তনের পরে কোনো কারণে বাড়ছে কিনা? কোনো কারণ নাই তো বাড়ার। আপনি যে ঘটনা বললেন, হ্যাঁ, এটা আপনার এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে জামাত শিবির একটু স্ট্রং, বিএনপি স্ট্রং হওয়ার চেষ্টা করতেছে। কে কত খারাপ একজন আরেকজনের প্রচারণা সারাদিন ব্যস্ত থাকে। হ্যাঁ, শিবির কয়টা অপকর্ম করলো এটা ছাত্রদল প্রচার করার চেষ্টা করে, ছাত্রদল কয়টা অপকর্ম করলো, যদি না থাকে 2-4টা বানায় হইলো প্রচার করার চেষ্টা করে। হ্যাঁ, এই যে আপনার যুদ্ধ, কে কত খারাপ, যেগুলো প্রচার হচ্ছে কেউকে আপনি অসত্য মনে হয়। এটার খারাপ দিকটা কি হচ্ছে জানেন? এটাকে বলি যে, আমি বলতেছি কালচার অফ ইমেজ। ধরেন বিএনপির তো 1000 সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু আপনার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনাল তো লাগবে আপনার দেশের। দেখেন বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা ভঙ্গুর। কেন ভঙ্গুর? কারণ এখানে এতদিন আওয়ামী লীগ বিএনপি বললে আমরা বলতাম না যে দুই দল, একটা হলো ফ্যাসিস্টিক
রাজনৈতিক ধারা, আরেকটা হলো বিএনপি মানে হলো গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাজনৈতিক ধারা। তো আপনার গণতান্ত্রিক রাজনৈতিক ধারার প্রতিনিধি হলো বিএনপি, এবং এখন আপনি একটা গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় দেশকে উত্তরণ ঘটাবেন, তার মানে হলো বিএনপির যে ধারাটা এইটাই হলো বাংলাদেশের রাজনৈতিক ধারা। এটা আমি বলতেছি না যে বিএনপি রাজনৈতিক দল আকারে, আমি বলতেছি একটা মধ্যপন্থীর গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক ধারা আকারে। এখন এই লিবারেল ডেমোক্রেটিক ধারায় বিএনপি যদি প্রপার না হয় তাহলে আপনি প্রপার হন, কিন্তু এইটাই আপনার ধারা। এই জন্য আমি বলছিলাম যে আমাদের এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে, মানে আমাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে, মানে আমাদের একটা ডেমোক্রেটিক রাজনীতি লাগবে। সেই ডেমোক্রেটিক রাজনীতিতে আপনার এখন প্রতিযোগিতাটা কি হবে? প্রতিযোগিতাটা হবে কে কত জনবান্ধব, নাগরিক বান্ধব রাষ্ট্র উপহার দিতে পারে, কার অফার কত ভালো সেটা দেখে জনগণ সিদ্ধান্ত নেবে। তো এখনও তো রাজনীতি বিকাশের সুযোগই পাওয়া যায়নি। সেক্ষেত্রে এখনই যদি আপনি এই প্রচার, বিএনপির যে দোষগুলো, জামাতের যে দোষগুলো, এনসিপির যে দোষগুলো, এগুলোর সাথে যদি আপনি মিথ্যা, একজন আরেকজনকে ঘায়েল করার জন্য রাজনৈতিক দলগুলো আপনারা যদি মিথ্যা ধরেন, বিএনপি একটা জিনিস করে নাই কিন্তু আপনি তার নামে 100 গুণ মিথ্যা দিয়ে, যেমন এই যে জুলাইয়ের আপনার অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটলো, একটা স্টিল পিকচারকে নিয়ে যে ঘটনা ঘটে, আমি নিজে অনুষ্ঠানে ছিলাম, ডাহা মিথ্যা প্রচার প্রভাগান্ডা। কোনটা? ওই যে একজন আহত ছেলে দাঁড়িয়েছে এবং সবাই বসে হাসতেছে, তা না, সেটা মাইকের বিরতির সময় সবাই কথা বলছে, তখন ওই আহত জুলাই যোদ্ধা হেঁটে যাচ্ছে। তো কিন্তু এটাকে আপনি দেখাচ্ছিলেন যে জুলাই যোদ্ধা আজকে দাঁড়িয়ে আছে আর সবাই চেয়ারে বসে আছে, আরাম করছে, হ্যাঁ এই হলো বিএনপি ক্ষমতায়। তো এই যে আপনি এই যে তাকে যে ভিলেন বানানোর জন্য, আপনার কি মনে হয় একজন জুলাই যোদ্ধা যখন আপনার সামনে যখন হেঁটে যাবে, তাকে আপনি কি ধরনের অ্যাকসেপ্টেন্স বা তাকে কিভাবে রিসিভিং? ঘটনাটা কিন্তু সে তো হেঁটে যাচ্ছিল না, সেটা হলো তাকে স্টেজ মঞ্চে ডাকা হচ্ছে, সে তখন হেঁটে যাচ্ছে, সে তো বসতে যাচ্ছিল, সে হেঁটে যাচ্ছিল, বসতে যাচ্ছিল, আমি জাব্বাসের পাশে বসে না, ওটা পরে যখন সে বক্তৃতা দিয়ে বের হয়, এটা আমি বলতেছি, সে যখন হেঁটে, তখন তো হেঁটে যাবেই, সে তো তখন ওইখান থেকে তার হেঁটে যে স্টেজে কথা বলবে, এবং সে যে হেঁটে যাচ্ছে ওটা মাইকের বিরতিতে, সামনে যারা থাকে মাইকের শব্দ তো তারা পাশের জনের সাথে কথা বলতে পারে না, ওই বিরতির সুযোগে সবাই কানে কানে যার যার মতো কথা বলতেছিল। সেই ছবিটা, সেই 1 সেকেন্ডের ওই ক্লিপ ছবিটা দিয়ে আপনি পুরো মোমেন্টটাকে ভুলভাবে উপস্থাপন করেন যে বিএনপি এই জুলাই রক্তের উপর বসে খুশ গল্প শুরু করে দিচ্ছে। এই যে ক্যাম্পেনিং, এটা ডেঞ্জারাস। সত্যের সাথে মিথ্যাকে আপনি মিশ্রণ, স্টিল পিকচারটা তো সত্য, ওই সমস্যা যাচ্ছিল, লোকজন গল্প করতেছিল, এটাও সত্য, কিন্তু কনটেক্সট এইটা না যে জুলাইকে অস্বীকার করার জন্য গল্প, এবং এগুলো উদ্দেশ্যমূলকভাবে অস্বীকার করবে কেন? ওকে তো সম্মান দেওয়ার জন্য অনুষ্ঠানে আনা হয়েছে, এবং সে তার বক্তৃতায় কি বলছে, যারা জুলাইকে কেন্দ্র করে এরকম একটা চেতনার বাণিজ্য করার চেষ্টা, তাদের বিরুদ্ধে তো সে বলছে। তো হলো পয়েন্ট সেটা না, পয়েন্টটা হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন আপনি এই ধরনের প্রপাগান্ডা যখন করবেন, যে কোনো দল নিয়ে যখন করেন, তখন হবে কি, ওই দলটা যে রিয়েল যে অপরাধটা করে সেইটাও সে তখন তার সমর্থক বা দেশবাসীকে প্রচার করবে, দেখো আমার বিরুদ্ধে তো সবসময় প্রচার হয়, এইটাও প্রচারের পার্ট, আমি তো ভালো প্রচারের পার্ট, আমি এটা করি নাই। তখন সেটা হলো যে এই যে রাজনৈতিক দলগুলোর আপনার জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকা এবং জনগণের কাছে ভোটের নিয়েই তো তার আসতে হবে, এখন তো রাজনৈতিকভাবে একটা ডেমোক্রেটিক ধারায়, সে তখন বলবে কি যে দেখো আমার বিরুদ্ধে সব প্রপাগান্ডা, অপপ্রচার, আমি তো সাধু। ফলে আপনি রিয়েল তার যে সে যে দোষগুলি করে সেগুলোকে আপনি অ্যাকাউন্টেবল করার সুযোগ মিস করছেন। এই জন্য এই প্রপাগান্ডা যে কোনো দলের বিরুদ্ধে যারা করছে তারা গোটা রাজনৈতিক পরিবেশের ক্ষতি করছে। আপনি কি যেসব দলের বিরুদ্ধে এইসব কথাগুলো উঠছে সবগুলোকে প্রপাগান্ডা মনে করেন? না না, আমি বলতেছি যখন তারা তো অপরাধ করেই, তারা তো ফেরেশতা না, এই কাঠামোর মধ্যে তো রাজনীতি করে আসছে বিএনপি, জামাত এবং এই নতুন দলগুলো, এই কাঠামোর তো সমস্যা আছেই, এটা তো চেঞ্জ করতে হবে, এটা তো বিএনপিকেও চেঞ্জ হইতে হবে, নতুন বাংলাদেশে তো নতুন বাংলাদেশে তো পলিটিক্যাল পার্টিগুলোকে ইন করতে হবে। তো ইন করার না কেন, ইন করার ক্ষেত্রে আগেই যদি আপনি সে যে অপরাধ করে নাই তার জন্য যদি তারা দায়ী করেন, তখন সে যে অপরাধ রিয়েলি করছে ওইটাকেও বলবে এটা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা। এটাও যদি প্রপাগান্ডা একটা ছবির কথা বলছেন, কিন্তু অন্যান্য ঘটনা, অসংখ্য ঘটনাগুলো তো সত্য, তো বাস্তবতা, সেই সত্য ঘটনাও আপনি তাকে অ্যাকাউন্টেবল করতে পারবেন না, কারণ আপনি তার বিরুদ্ধে তো কথায় কথায় মিথ্যা প্রচার চালান, সে কিভাবে কারেক্ট হবে, কিভাবে আপনি তাকে জনরোষের মধ্যে বা জনচাপের মধ্যে ফেলবেন যদি আপনি তাকে ভিকটিম বানান। জি, ধন্যবাদ। আমি এম এ জলিলের কাছে যেতে চাই। জনাব এম এ জলিল, আপনার কি প্রতিক্রিয়া যে সানেম একটি জরিপ করেছে যেখানে বিএনপি 38.76% ভোট পাবেন বলেছেন আর জামাত 21.45% ভোট পাবেন, উনি তো জরিপটাকে অস্বীকার করেছেন, আপনি কি নিশ্চয়ই মনে মনে খুশি আছেন যেহেতু বিএনপি ভোট বেশি পাবেন? না না, এখানে খুশি থাকার কিছু নাই। এখানে তো আমাদের নেতা জনাব তারেক রহমান বহু আগের থেকেই বলে আসতেছেন যে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরায় দেওয়ার জন্য একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি, এবং
এই যে মধ্যবর্তী সময়ে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে এগুলোকেও মানে সমাধানের একটা রাস্তায় নিয়ে যাওয়ার জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। সেখানে যদি এনসিপি মেজরিটি হয়, মেজরিটি পার্টি হয়, জামাত যদি হয়, বিএনপির তো আপত্তি নাই। না, আপত্তি তো বিএনপির বিরোধী দলে বসতে তো কোনো বিএনপির আপত্তি নাই। অতীতেও বিএনপি বসছে, বিরোধী দলের চেয়ারে আসনে বসছে। কিন্তু মূল বক্তব্যটা হলো যে গণতান্ত্রিক ধারাটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেটাকে এস্টাবলিশ করা হোক, সেই প্রক্রিয়াটা শুরু করা হোক, এবং এটা একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে এটা শুরু হতে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা আমার প্রিয় রনি সাহেব বলেছেন, যে রাজনীতির চর্চাটা কি হবে সামনের দিনে, এটা খুব স্পষ্ট যে এই গণঅভ্যুত্থানের পরে এখানে যারা উন্নত রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে পারবে না তারা সময়ের বিবর্তনে হারায় যাবে। এবং এখানে উন্নত একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবেই, এটার কোনো বিকল্প নাই। সেটা আমি বিএনপি যদি সেটা গড়ে তুলতে ব্যর্থ হই, আমি সময়ের বিবর্তনে হারায় যাব। অন্য কোনো দল যদি সেটা করতে ব্যর্থ হয়, সেও সময়ের বিবর্তনে হারায় যাবে। এই বাস্তবতাটা, এই উপলব্ধিটা এবং এটা আমাদের নেতা তারেক রহমান, আমার কাছে সময় কম, আমি আজকে একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সিলেটে গিয়েছেন, তিনি বলেছেন নির্বাচন দিতে দেরি হলে দেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন। সে কথা তো নিশ্চয়ই সবাই বিশ্বাস করেন, কিন্তু সেখানে দেখলাম নেতাকর্মীদেরকে উনি খুব শাসাচ্ছিলেন। এর আগে দেখেছিলাম, যদি বলি গত 8 মাস আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় দেখা গেছে নেতাকর্মীদের শাসাচ্ছেন, থাপ্পড় মারছেন মির্জা ফখরুল। আসলে কি এটা কি বয়সের কারণে হচ্ছেন, নাকি আসলে নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে? শাসন তো সেই করার অধিকার রাখে যে সোহাগ করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত 16 বছরে দলের নেতাকর্মীদের সাথে যেভাবে, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর না, ধরেন অন্যান্য সব নেতারাই দলের নেতাকর্মীদের সাথে সুখে দুঃখে যেভাবে ছিল, সমভাবে নির্যাতন মাথা পেতে নিয়েছে, হামলা মামলা। হ্যাঁ, তো সেখানে নেতা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দের সাথে কর্মীদের একটা, কি বলবো এটাকে, গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সেখানে কোনো কর্মী, কোনো যদি মানুষ তো আমরা একটু যদি বিচ্যুতি দেখে, সেখানে শাসন করার অধিকার থাকবে না? অবশ্যই থাকবে। এবং এর মধ্যে তো আমি মানে ত্রুটিপূর্ণ কিছু দেখছেন না। কিন্তু নেতাকর্মীরা তার কথা শুনছেন না, বারবার বলছেন চুপ, কথা বলবো না, নাহলে আমি বের হয়ে যাব। এই নেতাকর্মীরা কথা না শোনা কেন? এটা না শুনছে না এটা না, হয়তো বা দলে একটা বিশাল দল, বিশাল ভিড় হয়, নেতাকর্মীদের উচ্ছ্বাসটাও একটু থাকে যে একটু সামনে যাই, মহাসচিবের চোখে পড়ে, আর্থিক সম্পর্কের কারণে হয়তো যেতে পারে। আজকে মির্জা আব্বাস সেখানে একই কথা বলছে, সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে, এমন কিছু দেখছে কিনা? ষড়যন্ত্র তো হচ্ছে, ষড়যন্ত্র তো আছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে গণতান্ত্রিক ধারাটা পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে। তবে আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের লন্ডনে যে বৈঠক হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন মোটামুটি ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, এবং জাতি এটাতে আশ্বস্ত হয়েছে। আমরাও বিশ্বাস রাখতে চাই যে এই ফেব্রুয়ারির মধ্যে মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন, এবং গণতান্ত্রিক ধারাটাকে মানে অন্তত এস্টাবলিশড করে গিয়ে ইতিহাসে তারা মানে স্মরণীয় হয়েছে। ধন্যবাদ। আমি একটু আবার যেতে চাই রেজাউল করিম রনি। মির্জা আব্বাস সরকার নির্বাচন এড়িয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে, আবার
এদিকে জামায়াত বলছেন, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন নির্বাচন পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, সেই জন্য তারা পরিবেশ চায় নির্বাচনের। এইসব বক্তব্যগুলোকে আসলে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যদিও জামাত বলছে নির্বাচন পেছনের কোনো বক্তব্য জামাত এখনো দেয়নি। জামাত নির্বাচন নিয়ে কি বক্তব্য কখন দেয় এইটা নিয়ে কমেন্ট করা মুশকিল, কারণ প্রথমে তারা তো নির্বাচন সংস্কার আগে নির্বাচন চাওয়াটা অন্যায় লেনে ছিল, তারপরে এখনো আছে, কিন্তু সেটা কট্টর ভাবে না, মৌলিক সংস্কার গুলো করে সরদি সমাবেশে নিশ্চয়ই আপনার মনে আছে, রাইট। কিন্তু কথা হলো জামাত এটা হলো সাপুরের খেলার মতো, ঝুড়ির মধ্যে যে তার কত সাপ, এক এক সময় এক এক সাপ বাইর করে খেলা দেখায়। তো আপনার ধরেন সে ডিসেম্বরের সমস্যা নেই, জানুয়ারি হলেও ভালো, ফেব্রুয়ারি নির্বাচনের জন্য খারাপ না, মার্চেও আপত্তি নাই, এপ্রিলেও হতে পারে, মেতেও কিন্তু নির্বাচন হয়েছে, নজির আছে, সব মাসেই রাজি, আবার কোনো মাসেই রাজি না। ফলে জামাতের অবস্থান সব, হ্যাঁ, এইটা জামাত যে কি চায় এটা সম্ভবত তারাও জানে না। এই জন্য এই ব্যাপারে আমার কমেন্ট করার কিছু নেই, কারণ আমি নিজেই এই ব্যাপারে কনফিউজ যে তারা আসলে রাজনৈতিক দলগুলো এই ধরনের বক্তব্যগুলো এর আগে আবার বক্তব্যগুলো নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ হয়, এটা আপনি দর্শক সিদ্ধান্ত নেবে, আমি কেন বলবো। আপনারা ধরেন যে, এবং এর আগে সে বললো যে কিসের নির্বাচন, নির্বাচনের পরিবেশ আছে নাকি, এই কথাও তারা বলেছে জামাত আমির। হ্যাঁ, তো ফলে তার কথা সকালে একটা বিকালে একটা, এটা তো আমি মডেল। এই জন্যই তো বললাম যে আওয়ামী লীগের খাসিলতটা বাদ দিতে হবে দয়া করে। আরেকটা হলো অভ্যুত্থানের পরে আপনি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাবেন, সেখানে নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন? আপনি নির্বাচন ছাড়া আর দিবেনটা কি, আর কিভাবে জনগণের সাথে রাষ্ট্রীয় ক্ষমতার সম্পর্ক প্রণয়ন করবেন, আর কি পদ্ধতি? আপনি তো বলছেন সংস্কার করা দরকার। সংস্কার না, পুনর্গঠন দরকার। শুধু সংস্কার দিয়ে হবে নাকি? সব ভেঙে গেছে আপনার, কিসের সংস্কার? সংস্কারের কথা বললা, এই সংস্কার কি এইভাবে হয় নাকি? পুনর্গঠনটা কে করবে? জনগণকে সাথে নিয়ে করতে হবে, নির্বাচনের পরে। সেটা শুধু নির্বাচন না, জনগণকে ভোটাধিকার ফেরত দিতে হবে। নির্বাচন তো হাসিনাও দিচ্ছে, নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কারণ হাসিনা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করছে নকল গান বাজাইয়া। আমার আগ্রহ হইল ভোটাধিকার নিয়ে, জনগণ তার ভোট দেওয়ার সেই যে তার যে সার্বভৌম অধিকার, সেটা স্বাধীনভাবে প্রয়োগ করার এখতিয়ার পাচ্ছে কিনা। এটার মধ্য দিয়ে তো একজন ব্যক্তি প্রজা থেকে নাগরিক হয়ে ওঠে, সেইটা আপনি ফেরত আনেন। আপনার ভালো লাগে না বিএনপি সাদাবাজ ভোট দিয়েন না, কিন্তু নির্বাচনই করা যাবে না, এইটাই ম্যান্ডেট, এইভাবে আজীবন থাকবেন আপনি। এগুলো আওয়ামী মডেল, এই মডেলে যাওয়া যাবে না। আপনারা বলি নাই যে আপনি বিএনপি নিষ্পাপ, বিএনপি কি আপনি ক্ষমতা? আজকে নাহিদ ইসলাম একটি কথা বলেছেন পদযাত্রার ৭ম দিনে, তিনি নাটোরে বলেছেন যে স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে। ডেফিনেটলি একই হবে, কারণ হলো বিপুল জেনজি জেনারেশন এখানে মাঠে তো রয়ে গেছে। আপনার তার যে আকাঙ্ক্ষা আছে যে রক্তের বিনিময়ে নতুন করে তার যে মানে একটা ঐতিহাসিক কর্তাসত্তার অভ্যুদয় হয়েছে, আপনার তো তার তো আকাঙ্ক্ষাকে আপনার পলিটিক্যালি প্র্যাকটিক্যাল দেখেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এটা প্র্যাকটিক্যালি আপনাকে কইরা দেখাইতে হবে, বড় বড় কথা বলে লাভ নেই। এটা সবার জন্যই চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এটা এনসিপির জন্য এটা সত্য না, দিসাম যেটা বলছে এটা অন্যদের জন্য যেমন সত্য, এটা তার জন্য সত্য। ধন্যবাদ আপনাকে জনাব এম এ জলিল। আমরা দেখেছি যদি আন্দোলনটা বলি ৫ জুলাই বা জুলাই মাসের যে আন্দোলন, বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয় কোটা আন্দোলন দিয়ে। এখন এই আন্দোলনের পর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে সামনে একটি কথা লেখা হচ্ছে, যেখানে লেখা হচ্ছে স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে। রহস্যময় গ্রাফিতি বলছে অনেকে, কেউ কেউ বলছেন যে আসলে এটি রাজনৈতিক কোনো বার্তা কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে। কেউ কেউ ধারণা করছেন আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কোনো ছাত্র সংগঠনের বার্তা হতে পারে। আপনি একজন রাজনীতিবিদ, আপনি এই স্লোগান দিয়ে স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে এই কথা দ্বারা আসলে কি বোঝানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেওয়ালে দেওয়ালে এই গ্রাফিতে লেখা হচ্ছে? এটা কারা লিখতেছে? কারা লিখতেছে এটা কি ধারণা আছে আপনার? আচ্ছা, আমারও ধারণা নাই কারা লিখতেছে। নিশ্চয়ই এই দিয়ে কোনো মেসেজ দিতে চাচ্ছে। যারা লিখতেছে তারাই এটা বলতে পারবে কি মেসেজ দিতে চাচ্ছে। তবে আমি মনে করি যে গণতান্ত্রিক ধারাটা ব্যাহত হলে অনেক সমস্যা সামনে তৈরি হবে, এবং সেটা জাতীয় পর্যায়ে তো বটেই, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক সমস্যার সৃষ্টি হবে। এবং যেটা চাচ্ছে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, তারা বাধাগ্রস্ত করবেই। একটা যেটা রনি সাহেব বললেন যে দরকার আজকে জনগণের ভোটাধিকারটাকে নিশ্চিত করা।
সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করা। এইখানে যারা ভোটাধিকার হরণ করেছিল, প্রথা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশকে একটা করত রাজ্য বানাতে চাইছিল, তারা কি বসে থাকবে? এই ধারাকে তারা বাধা দিবে না, বাধাগ্রস্ত করবে না? সেই বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদের ঐক্যটাকে অটুট রেখে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করতে হবে, সামনের দিকে এগোতে হবে এবং আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক হওয়া উচিত কিনা? যারা এখন গণঅভ্যুত্থানের যে মেইন স্টেক হোল্ডার, তাদেরও কেমন সতর্ক হওয়া উচিত বলে মনে করেন? এটা সবারই সতর্ক হওয়া দরকার, কারণ জুলাই অভ্যুত্থানটা কিন্তু কোনো একক দলের ছিল না, একক গোষ্ঠীর ছিল না। এটা বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার। হ্যাঁ, সকলের বলতে পারবেন, ভাগ করা দরকার। আমি মনে করি যে এটা বিএনপি দাবি করে না, এটা হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। আজকে যদি কেউ মনে করে যেটা যে কাজটা আওয়ামী লীগ করেছিল, যে মুক্তিযুদ্ধটা মনে করছিল তাদের বাপ দাদার সম্পত্তি, তাই না? জুলাই বিপ্লবটাকেও কেউ যদি বাপ দাদার সম্পত্তি মনে করে, চরম ভুল করবে। এই কথাই আমরা থাকবো। যারা গণঅভ্যুত্থান নিয়ে যারা বাপ দাদার সম্পত্তি মনে করে, তারা চরম ভুল হবে ইতিহাসে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম প্রজা থেকে নাগরিক, অর্থাৎ আমরা 5 আগস্টের পর একটা প্রজা থেকে নাগরিক হওয়ার একটা সুযোগ আমাদের রয়েছে। যারা আমরা প্রজা ছিলাম, সেই প্রজা থেকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নাগরিক হয়ে ওঠা কতটুকু আমাদের জন্য সফল হয়েছে, সেই আলোচনা হয়তো এতক্ষণ চলছিল। আলোচনার জন্য ছিলেন যারা এম এ জলিল সাহেব বেসরকারি বিএনপি চেয়ারপারসন ছিলেন, রেজাউল করিম রনি সম্পাদক জবান, দুজনের আলোচনা থেকে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন আসলে আমরা সেই প্রজা থেকে নাগরিক হয়ে কতটুকু হয়ে উঠতে পেরেছি। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের এই চ্যানেল সংলাপ অনুষ্ঠানে। যারা এসেছেন আলোচক হিসেবে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, এবং সাথে দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।